উষা যেন একটু সাহস পেল, কিন্তু ভয় এখনো পরিপূর্ণভাবে তার কাটেনি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নির্ভীক ভাইয়া, আপনার কি হয় ম্যাম? নির্ভীকের নামটা শুনতে প্রভা একটু চমকালো। উষাকে নির্ভীককে নিয়ে কিছু প্রশ্ন করতে পারে সেটা সে ভাবেনি। আমার বন্ধু হয় কেন? এমনি জিজ্ঞেস করছিলাম। একটা প্রশ্ন করি? করো। উষা একটা শুকনো ঢোক গিলে বলল, আপনাদের মাঝে কি কোনো সম্পর্ক আছে ম্যাম? আমি তাহলে সরি প্রশ্নটা করার জন্য। আমি জানি এটা বেয়াদবি করলাম, কিন্তু প্লিজ ম্যাম কিছু মনে করবেন না। প্রভা সত্যি উষার মুখ থেকেই প্রায় প্রশ্নটা শুনে ভীষণ অবাক হয়েছে। কেন সে এই ধরনের প্রশ্ন করছে সেটা ওর মাথায় আসছে না। না, আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নেই, কিন্তু কেন বলো তো? হঠাৎ তুমি এই প্রশ্ন কেন করছো? উষা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আসলে সেদিন কাশফিয়াদের বাড়িতে ওনার সাথে আপনাকে দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আপনারা দুজন দুজনকে পছন্দ করেন। যদি আমাদের মাঝে সম্পর্ক থাকতো তাহলে কি হতো? উষার মুখটা চুপসে গেল। যদিও নির্ভীক সোজাসুজি ওকে নিষেধ করে দিয়েছে, কিন্তু তারপরে উষার মনের মাঝে আজও একটা সুপ্ত আশা রয়েছে। কোনো একদিনও নির্ভীককে খুব করে বোঝাবে, ওর মনে লুকিয়ে রাখা সমস্ত অনুভূতি বলবে। এই একটা আশাতেই তো আছে। উৎসবের থেকেও সাহায্য চাইবে। সেদিন হয়তো নির্ভীক ওর ভালোবাসাটা বুঝে ওকে গ্রহণ করবে। কিন্তু যদি নির্ভীক আর প্রভার মাঝে সম্পর্ক থাকতো, তাহলে তো এমন কিছুই হবে না। তুমি ওনাকে পছন্দ করো উষা? প্রভার এমন প্রশ্নে উষা কেঁপে উঠল। বাড়িতে রুবাইদা, সাইফুল মির্জা দুজনেই উপস্থিত। ভুলক্রমেও যদি কারো কানে কথাটা যায় তাহলে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। আসতে বলুন ম্যাম প্লিজ। আব্বু আম্মু শুনে ফেলে ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে। উষার কথা মতো প্রভা ধীর কণ্ঠে বলল, তুমি নির্ভীককে পছন্দ করো উষা? আমি করলেই বা উনি করেন না। তুমি বলেছো ওনাকে নিজের মনের কথা? হ্যাঁ বলেছিলাম তো। কি বলেছেন উনি? প্রভার ভীষণ কৌতূহল উত্তরটা জানার জন্য উষা উদাস কণ্ঠে বলল, না করে দিয়েছেন। আমাকে নাকি উনি কখনো সে নজরে দেখেনি, একটু পছন্দও করে না ওই হিসেবে। উষার উত্তরটা শুনে প্রভা একটা স্বস্তির নিঃশ্বাস ফেল, কিন্তু উষার পরবর্তী কথাটা শুনে প্রভার স্বস্তি মুহূর্তের মাঝে গায়েব হয়ে গেল। কিন্তু জানেন ম্যাম, আমার কেন যেন মনে হয় ওনাকে পাওয়াটা সম্ভব। ভাইয়া আর ওনার সম্পর্কটা খুব ভালো। অনেক ছোট থেকে ওরা দুজন বন্ধু। দুজন দুজনের কথা খুব শোনে। যদি আমি ভাইকে রাজি করাতে পারি, তাহলে ভাইয়া ওনাকে ঠিক রাজি করিয়ে নিবে। কারণ আমি জানি উনি ভাইয়ার কোনো কথা ফেলে না। আর আমি যদি ভাইকে একটু কেঁদে কেটে হাত পা ধরে অনুরোধ করি, তাহলে আমার বিশ্বাস ভাইয়া আমার কথা ফেলবে না। প্রভার মনটা খারাপ হয়ে গেল। ভেতরে ভেতরে একটা ভয় জমলো। ওর মনেও তো ওই মানুষটাকে নিয়ে একটা অনুভূতি তৈরি হয়েছে। একটু একটু করে পুরো হৃদয়টাকে গ্রাস করে ফেলছে সে অনুভূতি। আচ্ছা, নির্ভীক কি সত্যি উৎসবের কথা মেনে নিয়ে উষাকে নিজের জীবনে জায়গা দেবে? তাহলে প্রভার প্রতি ওর কোনো অনুভূতি নেই? নির্ভীক ওর জীবনে প্রভার একটুও গুরুত্ব নেই? ভালোবাসাটা কি তবে কেবল প্রভার পক্ষ থেকেই? প্রভাকে আপন মনে কিছু একটা ভাবতে থেকে উষা ডেকে উঠল, কিছু ভাবছেন ম্যাম? না, কিছু না। তুমি খুব ভালোবাসো ওনাকে, তাই না? হ্যাঁ, খুব ভালোবাসে। ওনার আগে কিংবা পরে কখনো আমার আর কোনো ছেলেকে ভালো লাগেনি। উনি মানুষটা না ভীষণ অদ্ভুত। হুট করে যে কী করে ভালো লেগে গেল নিজেও বুঝতে পারিনি। প্রভা হাসলো। সত্যি ওই মানুষটা ভীষণ অদ্ভুত। সবাইকে নিজের মায়ায় জড়িয়ে নেয়, ঠিক যেমনভাবে এই অল্প দিনের মাঝে প্রভাকে নিজের মায়ায় জড়িয়ে নিয়েছে। কিন্তু নিজের মায়ায় জড়িয়ে আবার একা ফেলে রেখে চলে যাবে না তো? উৎসবের কথায় উষাকে নিজের জীবনে যদি জায়গা দেয়, তাহলে তাহলে প্রভার ভালোবাসাটা যে অসমাপ্ত থেকে যাবে। উষাকে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি থেকে বের হতেই প্রভার ফোনে নির্ভীকের নাম্বার থেকে একটা কল এলো। রাগে অভিমানে প্রথম ভাবলো কলটা রিসিভ করবে না। প্রথমবার কলটা কেটে যাওয়ার পর কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয়বার কল এলো। এবারে আর থাকতে পারছে না, তাড়াহুড়ো করে ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরলো, কিন্তু কিছু বলল না। ওপাশ থেকে নির্ভীক সমানে হ্যালো হ্যালো বলছে। প্রভার থেকে কোনো উত্তর না পেয়ে বুঝলো হয়তো মনে অভিমান জমেছে।
আপনার বাড়ির সামনের গলির মোড়ে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসলে ভালো হয়। বাকি কথা না হয় আসার পরেই বলবো। কথাটা বলে নির্ভীক ফোনটা রেখে দিল। প্রভার বুঝে ওঠার আগেই পুরো ব্যাপারটা ঘটে গেল। মস্তিষ্ক যখন পুরোটা ধারণ করতে পারলো, হাঁটার গতি বাড়ালো। প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হলো সেই একই জায়গায় নির্ভীককে। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রভাকে গাড়ি থেকে নামতে দেখে মুখে হাসি ফুটল। নির্ভীকের মুখে হাসি বিদ্যমান থাকলেও প্রভার মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছে। রাস্তা পার হয়ে এগিয়ে এলো, মুখ দিয়ে তার একটাও কথা বের হচ্ছে না। নির্ভীকের দিকে চোখ তুলে একবার তাকায়নি অবধি। দুঃখিত। আপনি হয়তো ভেবেছেন যে আপনার উপর রাগ করে ফোনটা কেটে দিয়েছিলাম। গতকাল তারপর সুইচ অফ করে রেখেছি। কিন্তু আসলে তেমনটা নয়। থাকার অজুহাত দিতে হবে না। নিজের বন্ধুর সাথে দেখাও করেছেন, কথাও বলেছেন, আর আমার কথা সারাদিন মনে পড়লো। নির্ভীকের কেন যেন বেশ হাসি পেল। কি অদ্ভুত ব্যাপার! একটা মেয়ে নির্ভীকের ওপর অভিমান করেছে, আর নির্ভীক সেই মেয়ের অভিমান ভাঙানোর চেষ্টা করছে। প্রেম ভালোবাসায় আসলেও মানুষের পরিবর্তন ঘটে। উৎসব আমার বাড়িতে গিয়েছিল আমার সাথে দেখা করতে। তখনই কথা হয়েছে। আলাদা করে ওর সাথে আমি দেখা করিনি। রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতে আপনার সাথে কথা বলছিলাম। হুট করে ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। ফোনটা ঠিক করে তারপর আপনাকে কল দিয়েছি। এটাই কারণ। আপনার উপর রাগ করিনি। প্রভা তাও কিছু বলল না। নির্ভীক ভাবল প্রভা ওর কথা বিশ্বাস করেনি। পকেট থেকে ভাঙা গ্লাসের ফোনটা বের করে প্রভাকে দেখালো। বিশ্বাস করেছি তো আমি আপনার কথা, দেখাতে হবে না। বিশ্বাস যখন করেছেন তারপরও মন খারাপটা কেন? আমি কি আরো কোনো অপরাধ করে ফেলেছি? আজ আসেননি কেন কলেজে? কিছু কাজে একটু ব্যস্ত ছিলাম। ফোনটাও সারতে দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে ব্যস্ততার কারণে আসতে পারিনি। দিন শেষে আমার সাথে দেখা করতে এলেন কেন? কোনো বিশেষ কারণ? নির্ভীক মৃদু হেসে বলল, মানুষটা যখন বিশেষ হয় তখন তার সাথে দেখা করার জন্য আলাদা করে কারণটা বিশেষ হওয়ার দরকার পড়ে না। এত ব্যস্ততার মাঝে না আসলেও পারতেন। এমনিতেও আমি এতটা ইম্পর্টেন্ট কেউ না যে আমার সাথে এত ব্যাখ্যা দিতে হবে আপনার। মানে আপনার মূল্যবান সময় থেকে যেটুকু সময় আমি পাই অতটুকুই যথেষ্ট। আপনাকে এত কষ্ট করে আমার জন্য আলাদা করে সময় বের করতে হবে না। নির্ভীক ঠিক বুঝতে পারছে না যে এখন প্রভা কথা বলা বন্ধ হওয়ার জন্য কি মন খারাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে যে প্রভার ওর উপর অভিমান জমেছে সেটা ওর কথার দ্বারাই বুঝতে পারছে। এই মেয়ের অভিমান না ভেঙে তো নির্ভীক এখান থেকে যেতেও পারবে না। সত্যি করে বলুন তো কিছু হয়েছে? আমার অজান্তে আমি কি কোনো ভুল করে ফেলেছি? আপনার বন্ধুর কোনো কথা আপনি ফেলেন না, তাই না? কোন বন্ধু? উৎসব। হঠাৎ উৎসবের কথা বলছেন কেন? কিছু হয়েছে? প্রভা মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, কিছু হলে কি শুধু জিজ্ঞেস করা যায়? এমনিতে কি জিজ্ঞেস করা যায় না? পাল্টা প্রশ্ন না করে উত্তরটা দিলেই তো পারেন। হ্যাঁ, শুনি। উনি আপনাকে যা করতে বলবে তাই করবেন? হ্যাঁ, না করার কোনো কারণ নেই। যদি অন্যায় কিছু করতে বলে তাহলে? নির্ভীক আত্মবিশ্বাসের সাথে দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি আমার ভাই কখনো আমায় অন্যায় কোনো কিছু করতে বলবে না। নিজের থেকেও বেশি বিশ্বাস আর ভালোবাসি ওকে। আমার থেকে ও আমার ভালোটা বেশি ভাবে। আমি নিজেকে যতটা বুঝি ও আমাকে তার থেকেও বেশি বোঝে। আমি জানি কখনো ও আমায় অন্যায় কিছু করতে বলবে না। আর না কখনো আমায় এমন কিছু করতে বলবে যেটা আমি চাই না। নির্ভীকের আত্মবিশ্বাস দেখে প্রভা অবাক হলো। এতদিনে বুঝেছিল যে উৎসব আর নির্ভীকের বন্ধুত্বের গভীরতা অনেক, কিন্তু সেখানে যে বিশ্বাস এতটা মজবুত সেটা হয়তো পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারেনি। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? ধরুন কখনো আবেগের বশে আপনার থেকে এমন কিছু চাইলো যেটা আপনি ওনাকে দিতে পারবেন না, তখন কি করবেন? নির্ভীক পুনরায় মৃদু হেসে বলল, সামনে মোড়ে একটা ছোট চায়ের দোকান আছে। চলুন ওখানে বসে কথা বলি। প্রভা আর পাল্টা কোনো প্রশ্ন করলো না। নির্ভীকের কথা অনুযায়ী চুপচাপ হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে নির্ভীক বলে উঠল, উৎসবের সাথে আমার বন্ধুত্বটা একদম স্কুলের প্রথম দিন থেকেই। ছোটবেলা থেকে আমি শান্ত স্বভাবের ছিলাম। আর উৎসব ছিল প্রচণ্ড চঞ্চল। প্রথম দিন থেকেই আমার শান্ত স্বভাবটা ও ঠিক মেনে নিতে পারেনি। এক প্রকার জোর করে আমার সাথে বন্ধুত্বটা করেছিল ও। সেই থেকে শুরু হলো আমাদের বন্ধুত্ব। আজ কতগুলো বছর যে হয়ে গেল তার হিসেব নেই। প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলল, ঠিক বলেছেন।
আমি নিজে হিসাব করতে গিয়ে হিমশিম খাচ্ছি। হুম, ক্লাস 6 অব্দি আমার জীবনটা খুব ভালো কেটেছিল। আমাদের বংশটা বেশ নামকরা ছিল। চৌধুরী বংশ। সমাজের উঁচু স্তরের মানুষদের মাঝে আমাদের গণ্য করা হতো। হঠাৎ করে বাবার ব্যবসায় ধস নামলো। তার কারণটা ছিল কুসঙ্গ। মানে? মানেটা হলো সারা জীবন নিজের বুদ্ধি দিয়ে ব্যবসা চালানো, আমার বাবা হুট করে অন্যের বুদ্ধিতে ব্যবসাটা চালাতে শুরু করলো। একের পর এক লস হতে শুরু করলো। ৬ মাসের মধ্যে আমরা ধার দেনায় জর্জরিত হয়ে গেলাম। এই ৬ মাসের মাঝে বংশ গৌরব অনেকটাই হারিয়ে গেছে। সেই গৌরবের প্রদীপটা তখন নিভু, নিভু জ্বলছিল। যেকোনো সময় নিভে যেতে পারে। পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করা শুরু করলো। হুমকি দিতে লাগলো। মা অসুস্থ হয়ে গেল অতিরিক্ত চিন্তায়। তারপর একদিন নির্ভীক থেমে গেল। প্রভা বুঝতে পারলো যে এই কথাগুলো বলতে ওর খুব কষ্ট হচ্ছে। নিজ থেকে ওকে থামতে বলল। আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, এগুলো বলতে থাক, বলতে হবে না। কষ্ট, কষ্ট আর হয় না। এই বুকে কষ্ট সয়ে গেছে। ও জানে যে ওকে কষ্ট পেতেই হবে, তাই আর নতুন করে মন খারাপ করে না। আন্টি কি কোনো অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন নাকি এইসব চিন্তা থেকেই? অতিরিক্ত চিন্তা করতে, করতে অসুস্থ হয়ে গিয়েছিল আমার মা। আমার মা-বাবার সংসারে কোনো অশান্তি ছিল না। কিন্তু একটা সময় এমন পর্যায়ে চলে গেল যে রোজ রাতে বাবা-মায়ের মাঝে ঝামেলা হতো। ২-১ দিন বাবাকে মায়ের গায়ে হাত তো তুলতে দেখেছি। আপনি কিছু বলেননি আঙ্কেলকে? ষষ্ঠ শ্রেণীতে পড়া একটা বাচ্চার কথা কি শোনা সম্ভব বলুন? নিজের চোখে নিজের বাবাকে বদলে যেতে দেখেছি। চোখের মণি ছিলাম আ আমার বাবার। আমার মায়ের সাথে একটু জোরে কথা বলতো না। অথচ সেই বাবা আমার মায়ের গায়ে হাত তুলতে শুরু করলো। আমি আটকাতে গেলে আমার গায়েও হাত তুলতো। সেজন্য ঝামেলার সময় আমায় একটা ঘরে রেখে মা বাহির থেকে দরজা বন্ধ করে দিত। হুট করে আঙ্কেলের পরিবর্তনের কারণ কি ছিল সেটা জানতে পেরেছেন? ছেলে হয়ে বাবার নোংরামির কথাগুলো কি করে মুখে আনি? কি করে বলবো যে আমার বাবা অন্য মেয়ের সংস্পর্শে চলে এসেছিল? সেই নারীর জন্য আমাদের ব্যবসা, আমাদের পরিবার সবকিছু চোখের সামনে ধ্বংস হয়ে গেল। আমাদের বিশাল বড় সাম্রাজ্য ধুলোয় পরিণত হলো। একদিন সকালে দেখলাম মা ঘুম থেকে ডেকে তুলল না। ঘড়িতে সময় তখন সকাল ১০টা বাজে। আমি নিজেই ঘুম থেকে উঠে মায়ের ঘরে গেলাম। আঙ্কেল ছিলেন না বাসায়? না, সেদিন ছিল না বাবা। হুট করে ২-১ দিন রাতে বাড়ি ফেরাও বন্ধ করে দিলেন। আমি মায়ের ঘরে গিয়ে দেখলাম মা তখনো ঘুমোচ্ছে। আমি ভাবলাম হয়তো বেশি রাত করে ঘুমিয়েছিল, সেজন্য এখনো জাগা পায়নি। ডাকতে গেলাম। আম্মুর হাতটা ধরতেই দেখলাম হাত দুটো বরফের মতন ঠান্ডা। আমি ডাকলাম আম্মুকে, কিন্তু আম্মু উঠল না। প্রভা নিজেরই কেন যেন কান্না পাচ্ছে। নির্ভীকের দিকে তাকাতেই খেয়াল করলো ওর চোখ দুটো টলমল করছে। যে কোনো সময় বাঁধ ভেঙে অশ্রু গড়িয়ে পড়বে। প্রভা শক্ত করে নির্ভীকের হাতটা ধরলো, ভরসা দিল যে তারপর? তারপর আমায় ভালোবাসার মানুষটা চলে গেল। আমার মা আমায় একা করে দিয়ে চলে গেল। আমার দাদু তখনও বেঁচে ছিলেন। উনি আমার মাকে খুব ভালোবাসতেন। ছেলেকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু আমার বাবা বোঝেনি। তিনি তখন পুরনোকে ভুলে নতুনে মত্ত হয়েছেন। মা মারা যাওয়ার ৪ মাসের মাথায় আবার দ্বিতীয় বিয়ে করে। এতগুলো দিন অপেক্ষা করারও একটা কারণ আছে। আর সেই কারণটা শুনলে আপনার ভীষণ হাসি পাবে। কি কারণ? ব্যবসা শেষ। যা জমি আর টাকা পয়সা ছিল তার ৯০% ধার শোধ করতে চলে গেছে। হাতে তখন সম্পত্তি বলতে আমাদের বাড়িটাই ছিল দাদুর নামে। ওই বাড়িটাকে বাবা নিজের নামে করে নিতে চেয়েছিল। সেই জন্য একটু দাদুর কাছে ভালো সাজার চেষ্টা করেছিলেন। বাবার দ্বিতীয় বিয়ে দাদু মেনে নিতে পারত না, সেটা বাবা ভালো করেই জানত। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। দাদু মারা যাওয়ার আগে বাড়িটা আমার নামে লিখে দিয়ে যায়। মা মারা যাওয়ার ৩ মাস ২৩ দিনের মাথায় দাদু মারা যায়। আর তার ঠিক ১ সপ্তাহ পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নতুন বউ নিয়ে আমাদের বাড়িতে আসে। প্রভা ঘৃণা ভরা কণ্ঠে বলল, যার সাথে আপনার বাবার সম্পর্ক ছিল ওই মহিলা কি জানতেন না যে আপনার বাবা বিবাহিত? জানতেন, সাথে এটাও জানতেন যে তার একটা ছেলে আছে। ওনার ভাইয়ের পরামর্শ অনুযায়ী চলতে গিয়েই আমাদের ব্যবসাটা ডুবেছিল। জানা সত্ত্বেও একটা বিবাহিত পুরুষের পেছনে পড়েছিলেন? নির্লজ্জ মেয়ে। ওনাকে দোষ দিচ্ছেন কেন? দোষ ছিল আমার বাবার। উনি ডিভোর্সি ছিলেন, সাথে একটা ছেলে। উনি তো নিজের জন্য একটা শক্ত খুঁটি জোগাড় করতেই চাইবেন। কিন্তু আমার বাবার তো বোঝা উচিত ছিল যে তিনি অনেক আগে থেকে দুটো মানুষের বাঁচার অবলম্বন। বাবাই যখন আমার আর মার কথা ভাবেনি, তখন সেই অপরিচিত মহিলা কেন ভাববেন? আমার বাবা না চাইলে তো উনি তার জীবনে প্রবেশ করতে পারতেন না। জায়গাটা দিয়েছিলেন উনি, এজন্য আসতে পেরেছেন।
প্রভা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি তো, নিজের মানুষটা যদি না বোঝে তাহলে পরে থেকে কি আশা করা যায়? আপনাকে এত কিছু বলার কারণ হলো উৎসব। আমরা দুজনে কিন্তু সমবয়সী। মা আর দাদুকে হারানোর পর যখন আমি একদম একা, তখন আমার পাশে কেবলমাত্র উৎসবই ছিল। ওই হাসি খুশি চঞ্চল ছেলেটা আমার দুঃখে পাগলের মতো কাঁদত। ওর কান্না দেখে আমি থমকে যেতাম। আমি বাড়ি থেকে না খেয়ে আসতাম, টিফিন আনতে পারতাম না জন্য ও না খেয়ে আসতো। নিজের টিফিনটা আমার সাথে ভাগ করে খেত। নিজে খেতই না। বলতো ও বাড়ি গিয়ে খেতে পারবে, কিন্তু আমি পারব না। সমস্ত খাবার আমায় খাইয়ে দিত। অসুস্থ শরীর নিয়ে আমি স্কুলে আসতাম। উৎসব ওর ড্রাইভারকে বলে আমার জন্য ওষুধ আনার ব্যবস্থা করত। এমনভাবে আমার যত্ন নিত যেন ও খুব বড় আর আমি একটা বাচ্চা। প্রভা বেশ অবাক হলো উৎসবের সম্পর্কে এই কথাগুলো শুনে। উৎসবের মতো মানুষও কাউকে এতটা যত্ন করতে পারে সেটা তার ধারণা ছিল না। যখন একটু একটু করে বড় হলাম, নিজেকে ধীরে ধীরে সব জায়গা থেকে গুটিয়ে নিতে শুরু করলাম, কিন্তু ওর থেকে আলাদা হতে পারলাম না। যদি আমার মন খারাপ দেখতো কিংবা শুনতো যে বাড়িতে আমায় কিছু কেউ বলেছে, তাহলে নিজে বাড়িতে এসে ঝামেলা করে দিত। এমনভাবে আমার বাবার দ্বিতীয় স্ত্রীকে ভয় দেখাতো যেন সে খুব বড় গুন্ডা। এই কথাটা খুব একটা ভুল বলেননি। ওনার হাবভাব অনেকটা গুন্ডাদের মতন। যে যেমন তার কাছে ঠিক তেমন। বাকিদের কাছেও বদমেজাজি খিটখিটে হতে পারে, কিন্তু আমার জন্য আমার জীবন, আমার ভাই। এই পৃথিবীতে আমার মা বাবা বোন নেই, কিন্তু আমার একটা ভাই আছে। নিজের জীবন দিয়ে দিতে পারে ও আমার জন্য। আমার থেকে কিছু চাওয়ার আগে ও হাজারবার সব দিক ভাবে যে তাতে আমার কোনো অসুবিধা হবে কিনা। যে আমার জন্য জীবন দিতে পারে সে কখনো আমার থেকে অন্যায় কিছু করিয়ে নিতে পারে না। প্রতিটা বিষয়ে হয়তো ও গা ছাড়া ভাব দেখায়, কিন্তু বাস্তবতা সম্পর্কে ওরও জ্ঞান আছে। ও সব বোঝে, কিন্তু সবার সামনে নিজেকে খারাপ হিসেবে প্রেজেন্ট করাটাও স্বভাব। আচ্ছা ধরুন না উনি কখনো অন্যায় আবদার করলেন, হয়তো বাধ্য হয়েই করলেন। মানে ধরুন ওনার কাছে আর দ্বিতীয় কোনো উপায় নেই, তখন কি করবেন? মেনে নিব। প্রভা চমকে উঠে বলল। সত্যি মেনে নেবেন? নির্ভীক মৃদু হেসে বলল। হ্যাঁ, মেনে নিব। ও আমার জন্য যা যা করেছে আমি তার কিঞ্চিত আপনাকে বলতে পেরেছি। ওর জন্য আমি সব করতে পারি। আমি জানি ও কতটা নিরুপায় হলে আমার কাছে কোনো অন্যায় আবদার করতে পারে। আর আমি আমার ভাইকে কষ্ট পেতে দেখতে পারবো না। ওর খুশির জন্য হলেও হাসি মুখে অন্যায় আবদারটা মেনে নেব। প্রভার কেন যেন এখন ভীষণ কান্না পাচ্ছে। তার মানে নির্ভীককে আর ওর পাওয়া হলো না। উৎসব নিশ্চয়ই নিজের বোনের কান্না সহ্য করতে পারবে না। শেষে বাধ্য হয়ে নির্ভীককে অনুরোধ করবে, আর নির্ভীকও ওর কথা মেনে নেবে। আসছি আমি, ভালো থাকবেন। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে নির্ভীক পিছন থেকে ওর হাত টেনে ধরল। মৃদু গম্ভীর কণ্ঠে বলল। সত্যি করে বলুন তো আপনার হয়েছেটা কি? না বললে কোনো মতেই যেতে দেব না। উৎসবের সাথে থাকতে থাকতে আমারও কিন্তু প্রচুর জেদ বেড়েছে। প্রভা বহু কষ্টে নিজের চোখের জল আটকে রেখে বলল। কিছু হয়নি। বেশ, তাহলে আজ আর বাড়ি ফিরতে হবে না, এখানেই দাঁড়িয়ে থাকুন। প্রভা হালকা রাগ দেখিয়ে বলল। বলছি তো কিছু না। নির্ভীকের কণ্ঠস্বর নরম হলো, শান্ত গলায় বলল। আমায় কি বলা যায় না? প্রভার এবারে বলে দিতে ইচ্ছে করলো। উষা আপনাকে ভালোবাসে, সেটা বলেনি কেন আমায়? নির্ভীক একটু অবাক হলো না। না তাকে বিচলিত হতে দেখা গেল, স্বাভাবিক ভঙ্গিতে বলল। উষা ভালোবাসে আমায়, আমি না। আমার কাছে ও আমার বোনের সমান, এর থেকে বেশি আর কিচ্ছু না। আপনার বন্ধু যদি আপনাকে ওকে বিয়ে করতে বলে তাহলে তো করবেনই, তাহলে ভালো না বাসলেই বা কি? নির্ভীক ভ্রু কুচকে বলল। কে বললো আপনাকে যে আমি ওকে বিয়ে করব? আরে এসব কথা আপনি জানলেন কি করে? কি করে জেনেছি সেটা বড় কথা নয়, ভুল তো আর কিছু শুনিনি। উৎসব কখনো আমার কাছে এই আবদারটা করবে না আমি জানি। করার হলে ও অনেকদিন আগেই করে নিত। প্রভা কিছু বলল না। নির্ভীক পকেট থেকে ফোনটা বের করে উৎসবের নাম্বারে ডায়াল করলো। সাথে সাথে উৎসব ফোনটা ধরলো। হ্যাঁ ভাই বল। প্রভা আর চোখে নির্ভীকের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে আসলে কাকে কল করেছে। নির্ভীক প্রভার দিকে তাকিয়ে ফোনের অপর পাশে থাকা উৎসবের উদ্দেশ্যে করে বলল। একটু দেখা করতে পারবি? কোথায় যাব? আমার আড্ডাখানাতে আয়। আচ্ছা আসছি। ফোনটা রেখে দিয়ে নির্ভীক প্রভাকে উদ্দেশ্য করে বলল। চলুন। কোথায় যাব?
নির্ভীক আলতো হেসে বলল। আমি যেখানে নিয়ে যাব সেখানে। ভাই জানিস এই মাস্টারনি নাকি আমায় একটু বিশ্বাস করে না। আমি কি এতই খারাপ তুই বল? উৎসব অভিযোগের কণ্ঠে নির্ভীককে কথাটা বলল। ওর কথা শুনে পাশে বসা প্রভা বলে উঠল। আমার কথাটাকে কি আপনি খুব সিরিয়াসভাবে নিয়েছেন? উৎসব মন খারাপের ভঙ্গিতে বলল। হ্যাঁ, মাস্টারনি আমার খুব খারাপ লেগেছে। আসলে আপনি কষ্ট পান সেভাবে আমি বলতে চাইনি কথাটা। আপনার খারাপ লেগেছে সেজন্য আমি দুঃখিত। আসলে আম, তখন অন্য এক জায়গার রাগ আপনার উপর দেখিয়ে ফেলেছি আমি। কিন্তু এটাও ঠিক যে আমি সত্যিই আপনাকে বিশ্বাস করতে পারি না। উৎসব কিছু বলার আগে নির্ভীক প্রভাকে উদ্দেশ্য করে বলল। কেন বিশ্বাস করতে পারেন না ওকে? অনেক কারণ আছে। উৎসব কৌতূহলী কণ্ঠে বলল। কি কি কারণ আছে মাস্টারনি, বলুন তো শুনি। দেখুন, আমি সত্যি কথা বলছি। আপনার খারাপ লাগলেও কিছুই করার নেই আমার। প্রথমত আপনার কথাবার্তার ধরন। আমি বুঝি আপনি মানুষটা হয়তো ভালো, কিন্তু আপনার কথাবার্তা একটুও ভালো লাগে না আমার। হ্যাঁ, আপনি হয়তো মজা করেন, কিন্তু সব সময় মজা ভালো লাগে না। আর মজার মাঝে অশ্লীল ভাষাগুলোও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে এসব কথা বলবো না। আর কি কারণ বলুন। ফ্লার্টিং, মেয়েদের সাথে আজে বাজে কথা বলা। আমি জানি আপনি ইশাকের মতো না, তবু ওকে অপছন্দের একটা কারণ মেয়েদের সাথে ওর অবাধ মেলামেশা। ভালোবাসা নিয়ে আপনি একদম সিরিয়াস না। একটা মেয়ের সাথে কথা বলা, রিলেশনে যাওয়া আপনার কাছে খুবই সাধারণ একটা ব্যাপার। মেয়েদের সাথে ফ্লার্টিং করা, মেসেজে কথা বলা, আমি জানি না কি কি বলেন, এগুলো একদমই ভালো লাগে না আমার। এসব কারণে আপনার সম্বন্ধে আমার মনে একটা বিরূপ ধারণা জন্মেছে, যার কারণে ঠিক বিশ্বাস করে উঠতে পারি না আমি। আরে ওসব তো আমি মজা করে করি। আপনি বলুন, আপনার সাথে কখনো করেছি আমি এসব কিছু? না, করেননি তা ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার সাথে একা থাকতে অস্বস্তি হয় আমার। প্রভার কথাগুলো উৎসবের কাছে অযৌক্তিক লাগলো না। যেসব মেয়েদের সাথে ফ্লার্ট করে তাদের কাছে এই ব্যাপারগুলো খুবই সাধারণ, কিন্তু প্রভা সেই মেয়েগুলোর থেকে অনেক আলাদা। ওর কাছে ব্যাপারগুলো খারাপ লাগাই স্বাভাবিক। এসব ছেড়ে দিলে তো আপনি আমায় বিশ্বাস করতে পারবেন? আগে ছাড়ুন, তারপর দেখা যাবে। কি ভাবছেন, ছাড়তে পারবো না? এত দিনের অভ্যাস, যতটা সহজ ভাবছেন অতটা সহজ হবে না একেবারে ছাড়া। উৎসব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। উৎসব মির্জাকে আপনি এখনো ঠিকভাবে চিনে উঠতে পারেননি মাস্টারনি। আমি যখন একবার ভেবেছি ছাড়বো, তার মানে ছাড়বই। এখন থেকে যদি আমার সামনে সিনেমার নায়িকারাও চলে আসে, তারপরেও এই উৎসব ওদের দিকে আর তাকাবে না। আজ থেকে সব মেয়েরা আমার সিস্টার। উৎসবের শেষের কথাটা শুনে প্রভা হেসে উঠল। যাক, আপাতত এই সমস্যার সমাধান হলো। চায়ের কাপে চুমুক দিয়ে নির্ভীক উৎসবকে উদ্দেশ্য করে বলল। উষা কি তোকে আমার ব্যাপারে আর কিছু বলেছিল উৎসব? নির্ভীকের কথাটা যেন উৎসব ঠিক বুঝলো না, এমন ভঙ্গিতে বলল। কি বলবে? উৎসবের এমন প্রশ্ন শুনে প্রভা ভাবল যে উৎসব হয়তো এ বিষয়ে কিছু জানে না এখনো, কিন্তু নির্ভীক তা ভাবল না। ভ্রুজোড়া কুঁচকে বলল। তুই জানিস আমি কিসের কথা বলছি? উৎসব মনে করার ভঙ্গিতে হালকা হেসে বলল। ও হ্যাঁ, এবার মনে পড়েছে। না, কিছু বলেনি। কিছু ভেবেছিস এই বিষয়ে? উৎসব স্বাভাবিক কণ্ঠে বলল। এখানে ভাবার কি আছে? দুজনে রাজি থাকলে ভাবতাম, কিন্তু যেহেতু একজন রাজি নেই, সেহেতু এ নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। যদি উষা তোকে আমার সাথে কথা বলতে বলে তাহলে? তুই জানিস তোর অনুরোধ আমি ফেলতে পারবো না। সাথে এটাও জানিস উষাকে আমি নিজের বোনের নজরে দেখি। আচ্ছা, তুইও খুব ভালো করেই এটা জানিস নির্ভীক, যে আমি তোকে ভাই ডাকি। এই আবদার আমি তোর কাছে কখনোই করব না। আমি জানি কখনো না কখনো উষা আমাকে এই কথাটাই ঠিকই বলবে। সেই সময়টার জন্য আমি নিজেকে প্রস্তুত করেও রেখেছি। ছোট তো, আবেগটা বেশি। চিন্তা করিস না, আমি ওকে বোঝাবো। তোর ইচ্ছের তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্যায় আবদারটা আমি করব না। আমার ওপর তোর অনেক অভিযোগ, তাই না উৎসব? না, ভালো না বাসতে পারলে কি করবি? মনের বিরুদ্ধে গিয়ে হয়তো সব করা যায়, কিন্তু কাউকে ভালোবাসা যায় না। আমি জানি তোকে বললে তুই হয়তো উষার প্রস্তাবে রাজি হয়ে যাবি, হয়তো তোরা বিয়ে করবি, সংসার করবি, কিন্তু মন থেকে তুই কখনো ওকে ভালোবাসতে পারবি না। উষা ছোট, ও ভাবছে এতেই সুখ।
কিন্তু একসময় তোর থেকে সত্যিকারের ভালোবাসা না পাওয়ায় ওর জীবনকে বিষাক্ত করে তুলবে। প্রভা শুধু চুপচাপ বসে ওদের দুজনের কথা শুনছে। নির্ভীকের এত আত্মবিশ্বাসের কারণটা এবার ওর কাছে স্পষ্ট হলো। উৎসব নিজের বোনকে কষ্ট দেবে, কিন্তু তবুও নির্ভীককে কষ্ট দেবে না। প্রভা এবারে অন্তত নিশ্চিত হলো যে উৎসব অন্তত কখনো নির্ভীককে জোর করবে না। কিন্তু উষার জন্য খারাপ লাগছে। মেয়েটা খুব ভালো। যদি নির্ভীক ওকে ভালোবাসতো তাহলে প্রভা নিঃশব্দে ওদের দুজনের মাঝ থেকে চলে যেত। কোনো সম্পর্কে সে তৃতীয় ব্যক্তি হতে চায় না। কিন্তু এখানে তো ওদের মাঝে কোনো সম্পর্কই নেই। সেদিক থেকে ধরলে প্রভা আর নির্ভীকের মাঝেও কোনো সম্পর্ক নেই। কিন্তু তাও নির্ভীকের কয়েকটা আচরণ দেখে মনে হয় যে ও প্রভাকে পছন্দ করে। ওদের কথাবার্তার মাঝে সেখানে তিশান এলো। তিশানকে দেখতে পেয়ে প্রভা আর নির্ভীক অবাক হলেও উৎসব একটু অবাক হলো না, কেননা আসার সময় ওই তিশানকে আসতে বলেছে। কি খবর দেবদাস? উৎসবের এমন প্রশ্নে তিশান কিঞ্চিৎ হেসে বলল, নতুন নাম দিয়ে দিলে ভাইয়া। হ্যাঁ, আজ থেকে তুমি দেবদাস, তোমার প্রিয় দেবদাস। উৎসবের মুখ থেকে এমন কথা শুনে ভরকালো তিশান। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে অগোছালো কণ্ঠে বলল, এইসব আবার কোন ধরনের সম্বন্ধ? বড় লোকের বাচ্চা। আমি প্রিয় দেবদাস হতে যাব কেন? সে তো তোমার বন্ধু। কিছুদিনের মধ্যে ওর দেবদাস হয়ে যাবে। তিশানের এই কথাটা শুনে তিনজনে একযোগে বলে উঠল, কোন বন্ধু? কোন বন্ধু? কোন বন্ধু? কথাটা বলে তিনজন তিনজনের দিকে তাকালো। ওদের কৌতূহল দেখে তিশান হেসে উঠে বলল, জানার দেখছি খুব আগ্রহ, কিন্তু কষ্ট পেলাম এটা ভেবে তোমরা যে কোন বন্ধু সেটা আন্দাজ করতে পারলে না। এই যে বড় লোকের বাচ্চা, তোমার টুনের বাপ সেই বন্ধু। হ্যাঁ, টুনির মা তোমার প্রিয় দেবদাস? এ ভাই, মাথা ঘোরায়ও না প্লিজ। আসল দেবদাসটাকে সেটা একটু ভালো করে বলো তো। আরে ভাইয়া, আমাদের নির্ভয় প্রিয়র প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু বেচারা বুঝতেও পারছে না যে জীবনে এমন এক পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাবে ওর চেয়ে সাঁতারও কুল খুঁজে পাবে না। যে প্রেমের পানিতে হাবুডুবু খাচ্ছে সেই পানিতেই না ওকে ডুবে মরতে হয়। তিশানের মুখ থেকে এমন কথা শুনে নির্ভীক চিন্তিত কণ্ঠে বলল, এমনটা কেন বলছো ভাই? ওর পরিবার সম্পর্কে তোমার কোনো আন্দাজ নেই। তার থেকে বড় কথা, ওর বাপ ভাইয়ের যত্নের কোনো সীমা নেই। ভার্সিটিতে পড়া একটা মেয়েকে ওরা কোলের বাচ্চার মতো যত্ন নেয়, আদর করে। এত সহজ না ওকে পাওয়া। ওকে পাওয়া যদি এত সহজ হতো। তাহলে আপনি পেয়ে যেতেন, তাই তো? প্রভার কথায় চমকে উঠল তিশান। বুঝতে পারছে না সবাই কি করে এই ব্যাপারটা ধরে ফেললো। সেই এক বিষয় নিয়ে ঘুরে ফিরে প্রশ্ন করছে সবাই। তোমাদের সবার কি হয়েছে বলো তো? পিওর সাথে আমাকে জড়াতে উঠে পড়ে লেগেছো কেন তোমরা? নির্ভীক আলতো হেসে বলল, যে আগে থেকে জড়িয়ে আছে তাকে আমরা নতুন করে কি জড়াবো? তোমার কি মনে হয় শুধু তুমি একাই বাকি সবার গতিবিধির উপর লক্ষ্য রাখো? চোখ কিন্তু আমাদেরও আছে। কার চোখে কাকে হারানোর হাহাকার আছে সেটা ঠিকই বুঝতে পারি আমরা। সেদিন তোমার অস্থিরতা, নিজের ত্রুটিগুলো আড়াল করার চেষ্টা, ওনার কথা ফেলতে না পারা আমাদের অনেক কিছুই বলে দিয়েছে ভাই। বুঝলে তো, মারা খাওয়া প্রাণী আমরা সব ধরে ফেলেছি। আচ্ছা, এখন সত্যি করে একটা কথা বলো তো, ওই কি তোমার মারা খাওয়ার কারণ? তিশান মৃদু রাগ দেখিয়ে বলল, তোমরা অযথা নিজের মতো করে গল্প বানাচ্ছ। এমন কোনো ঘটনাই নাই। আরে কতদিন পর যে ওর সাথে দেখা হলো জানো? কোনো যোগাযোগ ছিল না, আর তোমরা উল্টাপাল্টা কাহিনী বানিয়ে ফেল। যোগাযোগ ছিল না নাকি আপনি ইচ্ছে করেই রাখেননি ভাইয়া? সেদিন আমাকে যার কথা বললেন প্রিয়না আপু, সেই কি সেই মেয়েটা? ওনার জন্যই কি আপনি রাজনীতি ছেড়েছেন? তারপরে বাধ্য হয়ে মানে কোনো এক সময় ওনাকেও ছাড়তে হয়েছিল? প্লিজ ভাইয়া বলুন না, আমরাই তো। আমরা কাউকে বলবো না, প্রমিস করছি। তিশানের সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এরা বুঝলো কি করে ওর মনের কথা? কেউ যেন কোনো কিছু টের না পায়, সেজন্য তো সবসময় স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেছে। তবে কি ও ব্যর্থ হলো? প্রেরণাকে দেখার পর কি নিজের অনুভূতিগুলোকে ঠিকঠাকভাবে লুকিয়ে রাখতে পারেনি? তিশানের নীরবতার মাঝে নির্ভীক বলে উঠল, কথাটা কি এতটাই গোপন ভাই যে আমাদের কেউ বলা যায় না? সারা দুনিয়া থেকে দুঃখ পেয়ে আমরা নিজেদের মাঝে সেগুলো ভাগ করে বাটোয়ারা করে একটু সুখে থাকার চেষ্টা করি। এত গোপনীয়তা তো কখনো ছিল না আমাদের মাঝে। তবে আজ তোমার সংকোচের কারণ কি? ব্যর্থতা কি আমাদের যে তুমি বলতে পারছো না? না নির্ভীক, কি বলছো এসব? তোমরা আমার বন্ধু,
যে কথাগুলো আমি আমার নিজের মা বাবাকে বলতে পারিনি সেগুলো তোমাদেরকে বলি। নিজেদেরকে দোষারোপ করো না, ব্যর্থতা আমার। আমি অনুভূতিগুলি প্রকাশ করতে চাই না। তিশানের কথায় উৎসব ওকে হালকা ঝাড়ি দিয়ে বলে উঠল, রাখো তো, আমার প্রকাশ করতে চাও না। তুমি খুব ভালো করেই জানো যে তুমি না বললে এরা সবাই তোমাকে ছেড়ে দিলেও আমি ছাড়বো না। তাড়াতাড়ি শুরু করো তো। তিশান বুঝলো এদের থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, না বললেও কষ্ট পাবে, বলতে আবার তিশানের কষ্ট হবে। নিজের কষ্টের ওপর বাকিদের কষ্টকে প্রাধান্য দিল। কি শুনতে চাও বলো? সর্বপ্রথম প্রভা প্রশ্ন করলো, প্রেরণা আপুকে আপনি ভালোবাসেন তাই না? আমাকে সেদিন যার কথা বলেছিলেন উনি সেই নারী, তাই তো? তিশান একটা হতাশার শ্বাস ফেলে বলল, হ্যাঁ। নিজের মনের কথা কখনো ওনাকে বলেননি? সময় আর পরিস্থিতি কোনোটাই আমাকে সুযোগ দেয়নি। এখনো ভালোবাসো ভাই? প্রশ্নটা নির্ভীক করলো। নির্ভীকের সেই প্রশ্ন শুনে তিশান আলতো হাসলো। অনুধাবন করতে পারলো যে দূরত্বটা কতটা বেড়ে গেছে, যে ওকে অন্যরা প্রশ্ন করছে আজও ভালোবাসে কিনা। সবটাই কেবল অতীত। এই ভালোবাসার না বর্তমান আর না কোনো ভবিষ্যৎ, শুধু আছে ধুলো জমানো অতীত। তাকে তো 1-2 দিনের জন্য ভালোবাসিনি ভাইয়া, সারা জীবনের জন্য তাকে ভালোবেসেছিলাম। সে আমার জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা। আর আমি তার জীবনে কেবলমাত্র একটা সাধারণ চরিত্র। হ্যাঁ। পাশ থেকে উৎসব প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, ইশরাকের সাথে ঝামেলার ব্যাপারটি কি এই বিষয়টার সাথে কোনোভাবে জড়িত? এটাই কি তোমার কোনো দুর্বলতা? এছাড়া তো আর কিছু চোখে পড়ছে না আমার। তিশান একটা লম্বা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, এটাই আমার দুর্বলতা। কখনো কোনো পিছুটান ছিল না, কোনো দুর্বলতা ছিল না। ওই মেয়েটা তিশান শিকদারের পিছুটান হয়ে দাঁড়িয়েছিল। সব থেকে বড় দুর্বলতা ছিল ওই মেয়েটা। তাকে ভালোবেসে আমার ধ্বংস হয়েছে, আর আমি সেই ধ্বংসকেই ভালোবাসি। তাকে ভালোবেসে যদি আমার জীবনটা বিলে দিতে হয়, তবু আমি হাসি মুখে বলবো যে তারপরেও আমি তাকে ভালোবাসি। উৎসব নাক মুখ কুচকে বিরক্তিকর কণ্ঠে বলল, আর ভালোবাসা রে, এজন্যই আমি এসব প্রেম ভালোবাসার মাঝে যাই না। তোমার কি মনে হয় আমি যেতে চেয়েছিলাম? সেই মেয়েটা আমায় তাকে ভালোবাসতে বাধ্য করেছে। ছোটবেলায় যখন আমরা একই বাড়িতে থাকতাম, সারাদিন আমার পিছু পিছু ঘুরতো। তিশান ভাই বলে সারা বাড়ি মাথায় তুলে রাখতো। মেয়েটা বড্ড সরল, কোনো জটিলতা প্যাচ নেই তার মনের মাঝে। ওর পুরো গোষ্ঠী অহংকারে ভরা, অথচ ওই মেয়েটার মনে কোনো ভেদাভেদ নেই। ইশরাকের সাথে ঝামেলা হয়েছিল, কি নিয়ে সেটা আগে বল। এক এক করে বলি। আচ্ছা বেশ, বলো। পিওর একটা ভাই আছে প্রয়াস, আমরা দুজনেই সমবয়সী। ছোটবেলা থেকেও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সে কি ভালোবাসা, সেদিনগুলো ভোলার মতো না। তোমার আর নির্ভীকের বন্ধুত্ব যেমন, আমাদের বন্ধুটা ঠিক তেমনই ছিল। না, তোমাদের সাথে তুলনা করে হয়তো ভুল করলাম। তোমরা নিঃস্বার্থভাবে ভালোবাসো একে অপরকে, আর ওরা ছিল স্বার্থপর, বেইমান। উৎসব গর্বের সাথে বলল, তা তো অবশ্যই, আমার ভাইয়ের মতন আর কেউ হবে না। তিশান আলতো হেসে বলল, আফসোস আমি একটা নির্ভীক পেলাম না। আগে ওদের থেকে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। আমার চাচা ওর স্কুলের বেতন দিতে পারতো না, বই খাতা কিনে দিতে পারতো না, আমার বাবা দিত। অথচ ওই শালা বেইমান বড়লোক হওয়ার পর আমাকে ভুলে গেছে। শালা এমন ভাব করতো যেন আমি ওর চাকর হওয়ারও যোগ্য না। কথার মাঝে একটু বিরতি নিয়ে তিশান পুনরায় বলা শুরু করলো, পড়ালেখায় আগে থেকে অনেক ভালো ছিলাম। ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। আমি পরীক্ষা দিতে চাইনি ঢাকার বাইরে কোনো পাবলিকে, কিন্তু বাবা মায়ের জোরাজুরিতে দিতে বাধ্য হয়েছিলাম। চান্স পাওয়ার খবরটা কাউকে জানাইনি। প্রভাত কে উঠে বলল, কেন ভাইয়া? একটা সিট পাওয়ার জন্য সবাই কানাকাটি করে, আর আপনি চান্স পেয়েও ভর্তি হননি? তিশান আলতো হেসে আনমনে বলল, তাকে একদিন না দেখেও থাকতে পারতাম না। তাকে ছেড়ে এতটা দূরে কখনো যেতে চাইনি। ভয় হতো যদি আমি চলে যাওয়ার পর ওর জীবনে অন্য কেউ চলে আসে, যদি আমাকে প্রিয় ভুলে যায়। খুব ভালোবাসি ওকে, খুব ভালোবাসি। আমার কথাগুলো শুনে তোমাদের হাসি পাচ্ছে তাই না? নির্ভীক হালকা রাগী কণ্ঠে বলল, তুমি কি আমাদের কৌতুক শোনাচ্ছ যে হাসি পাবে? তোমার চোখ দুটো তো টলমল করছে, আর আমরা সেখানে পাগলের মতন হাসবো? তিশান অন্যদিকে মুখ ঘুরিয়ে শার্টের হাতায় নিজের চোখ দুটো মুছে নিল। বরাবরের ন্যায় মুখে একটা হাসি ফুটিয়ে তুলে বলল, আজ তোমাদের আমার দুর্বলতাটা দেখিয়ে দিলাম। যাকে তারপর ভর্তি হলাম এই কলেজে। বাড়িতে কথা শুনতে হতো ভালো কলেজে চান্স না পাওয়ার, কিন্তু সেসব মুখ বুঝে সহ্য করে নিতাম। দিন শেষে ওর মুখের একটা মিষ্টি হাসি দেখে সব ভুলে যেতাম।
প্রয়াসকে আমি সব বলতাম। একদিন হুট করে ওকে প্রিয়র কথাটাও বলে দিলাম। ওর দিক থেকে তখন একটু দূরত্ব তৈরি হলেও বন্ধুত্বটা ভালোই চলছে। শালা বেইমান নিশ্চয়ই বেইমানি করেছে, তাই না? উৎসবের কথার প্রেক্ষিতে তিশান এবার শব্দ করে হেসে উঠে বলল, না, তখনও বেইমানি করেনি, বরং ও আমাকে খুব ভালো একটা সংবাদ দিয়েছিল। প্রভা কৌতূহলী কণ্ঠে বলল, কি সংবাদ? আমার বাবা নাকি অনেক আগে চাচাকে বলে রেখেছিল আমার সাথে প্রিয়র বিয়ে দেওয়ার কথা। চাচাও প্রথমে রাজি ছিল, কিন্তু ততদিন অবশ্য ওনার সেই ইচ্ছাটা বেশ অনেক আগেই মরে গেছে। কিন্তু কেন জানি প্রয়াস একটু একটু চাইছিল আমার হাতে ওর বোনকে তুলে দিতে। কিন্তু আমায় একটা শর্ত দিয়েছিল যে আমাকে আগে ভালো কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি যদি ভালো কোনো চাকরি পাই তাহলে ও নিজ দায়িত্বে প্রিয়র সাথে আমার বিয়েটা দেবে। বাহ, বেশ ভালো বলেছিলেন তো। শুনে তো মনে হচ্ছে উনি মানুষটা এতটাও খারাপ ছিলেন না। ছিল না তো খারাপ, কিন্তু ওর দেওয়া কথাটা কথাই থেকে গেল। তারপর রাজনীতিতে জড়িয়ে পড়লাম। কেউ অবশ্য জানতো না এই বিষয়ে। একদিন প্রয়াস জেনে গেল, একে একে বাড়ির সবাই জানতে পারলো। প্রচুর বকা খেলাম। সে একদিন কুটি পায়ে আমার ঘরে এসে বলল যে এসব রাজনীতি কেন করি, সবাই বকা দিচ্ছে এর জন্য। ওর নাকি রাজনীতি একটু পছন্দ না, আমায় ছেড়ে দিতে বলল। তার মানে ওনার কথায় তুমি রাজনীতি ছেড়েছিলে? জানি না কি হলো আমার। ওর এক কথায় ছেড়ে দিলাম। প্রয়াসও বলেছিল রাজনীতিবিদদের হাতে ওর বোনকে তুলে দেবে না। ছেড়ে দিলাম রাজনীতি। এতটুকু কষ্ট হয়নি, কেননা তখন আমার প্রিয়কে পাওয়ার একটা আশা ছিল, কিন্তু ভুল করেছিলাম। হুট করে এভাবে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। ইশরাকের সাথে তুমুল ঝামেলা চলছিল, প্রচুর ক্ষোভ জমেছিল আমার প্রতি ওর। ও বরাবরই ঠান্ডা মাথায় খেলে, আমার বেলাতে তার ব্যতিক্রম হয়নি। নির্ভীক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রেম ভালোবাসা বিচক্ষণতা দিয়ে কাজ হয় না ভাইয়া। ভালোবাসা তোমায় অসহায় বানিয়ে ছাড়ে। একদিন আমার বাড়ির সামনে পিওর সাথে ইশরাক আমায় দেখে ফেলে। বৃষ্টি হচ্ছিল, তো তাই ওকে বাড়ি নিয়ে যাই। জানি না ও কিভাবে বুঝেছিল। পরের দিন যখন আমি কলেজে আসি প্রিয়র সাথে, আমাকে জড়িয়ে এমন কিছু জঘন্য কথা বলে যেগুলো আমার সহ্য হয়নি। ও চালাকি করেছিল, আর আমি বোকামি। উৎসব অসহায় কণ্ঠে বলল, তারপর ওকে পেটালে, তাই তো? নিজের ভালোবাসা মানুষের সম্পর্কে কোনো পুরুষ এসব কথা সহ্য করতে পারবে না। ক্রিকেট ব্যাট দিয়ে আমি ক্যাম্পাসের ভিতরে ওকে অনেক পিটিয়েছিলাম, আর ও চুপচাপ আমার হাতে মার খেয়ে যাচ্ছিল। একবারও আমি পাল্টা মারার চেষ্টা করেনি, আর না ওর দলের ছেলেরা আমায় আটকাতে এসেছিল। প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি এমন বলেছিল আপনাকে ভাইয়া যে আপনি এতটা রেগে গেলেন? বলেছিল ওর কাছে নাকি পিওর ছবি আছে, সব খোঁজ খবর নিয়েছে। এখন ছবির সাথে কি করতে পারি সেটা নিশ্চয় আমায় আলাদা করে তোমাদের পৌঁছাতে হবে না। এই মেয়েটা তো তখনও এত জটিলতা সম্পর্কে ঠিকঠাক জ্ঞানই হয়নি। সমাজে ওর বাবার অনেক নাম ডাক। ওর বাবা বিশ্বাস করলেও ওর ভাই ওকে বিশ্বাস করতো কিনা জানি না, এ নিয়েও সন্দেহ আছে। কারণ ব্যাপারটার সাথে আমিও জড়িত ছিলাম। আমাকে জড়িয়ে ইশরাক হুমকি দিয়েছিল। প্রভা ঘৃণা ভরা কণ্ঠে বলল, আসলেও যে উনি একটা অমানুষ সেটা আজ স্পষ্ট প্রমাণ পেলাম। আর আমি জানতাম আমার উপরে রাগ থেকে ইশরাক সব করতে পারে। যাকে ভালোবাসি তাকে বদনাম দিক কি করে। ও প্রিয়কে পানি মারার হুমকি দিয়েছিল, বলেছিল ওকে তুলে আনতে ওর বাঁধবে না। ইশরাকের হাতে তখন ক্ষমতা ছিল। সেদিন ওকে মারার পর কর্তৃপক্ষ আমাকে ডাকে, কিন্তু তার আগে ইশরাক আমায় ডেকেছিল। আপনি গিয়েছিলেন? না গিয়ে কোনো উপায় ছিল না। সে প্রথম ইশরাককে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, এবং ইশরাক ওই প্রথম নিজের দেওয়ার কথা রেখেছিল। উৎসবের আর ধৈর্য কুলাচ্ছে না, তাড়াহুড়ো কণ্ঠে বলল, ভাই তাড়াতাড়ি বলো তো, টান টান উত্তেজনার মুহূর্ত এটা। ও জানতো আমার ছাত্রত্ব বাতিল করা হতে পারে। আমি যদি নিজের পক্ষ থেকে কিছু না বলি ব্যাপারটা আরো সহজ হবে। সম্পূর্ণ দায় নিজের কাছে নিয়ে নিই। বলে যে ব্যক্তিগত আক্রোশ থেকে ইশরাককে আমি মেরেছিলাম। ইশরাককে কথা দিয়েছিল যে আমি স্বীকার করে নিলে ও প্রিয়র কোনো ক্ষতি করবে না। মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। এটা কেন করলেন ভাইয়া? ওনার পরিবারকে তো বলতে পারতেন, ওনার সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো। তিশান হালকা হেসে বলল, রাজনৈতিক শক্তির সাথে পেরে ওঠা এত সহজ? কতদিন ওরা চোখে চোখে রাখত। ওর কথা যদি না শুনতাম তাহলে রাগ আরো বেড়ে যেত। ওদের করা ছোট্ট ভুল প্রিয়র জীবনটা শেষ করে দিতে পারত। ওর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম?
কিসের বাঁচা মরার কথা হচ্ছে এখানে? হুট করে প্রেরণার কণ্ঠ পেয়ে সবাই চমকে উঠল। নির্ভয়ের প্রেরণাকে দেখে সবাই ভীষণ অবাক হলো। তিশান বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি এই সময় এখানে কি করছো? কেন, তুমি খুশি হওনি আমি আসাতে? অসময় এসছো তাই জিজ্ঞেস করলাম। পাশ থেকে নির্ভয় বলে উঠল, আমরা তো বাড়ি ফিরছিলাম, তখন উৎসব ফোন করে এখানে আসতে বলল। উনি আমার সাথে ছিলেন, তাই আসতে চাইলেন। নির্ভীক, প্রভা আর তিশান তিনজনেই বিরক্তিকর দৃষ্টিতে উৎসবের দিকে তাকালো। যদি ওরা শুনে ফেলে তো কোনো কথা, তাহলে কি হতো? তার থেকেও বড় কথা, ওরা আসার জন্য পুরো ঘটনাটাও শুনতে পেল না। উৎসবের ওপর থেকে মনোযোগ সরিয়ে তিশান উঠে দাঁড়ালো, সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি বরং আসি, একটা দরকারি কাজ আছে। আর একটু থেকে যাও, আমি তো এখনই এলাম, একটু কথা হলো না তোমার সাথে? প্রেরণার কথার প্রেক্ষিতে উৎসব বলে উঠল, যেতে দিন ওনাকে, বেশি কথা বলা শরীর স্বাস্থ্যের জন্য ঠিক না। কম কথা বলাটা শরীরের জন্য ঠিক না। তিশান ভাই, থেকে যাও না, তুমি থাকলে ভালো লাগবে। জোর করো না প্লিজ, তোমার অনুরোধ ফেলতে আমার কষ্ট হয়। অন্য কোনো সময় কথা বলবো, আজ থাকতে পারবো না। প্রেরণাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিশান চলে গেল। এতগুলো কথা বাকিদেরকে বলার পর কেন যেন ওদের সাথে চোখ মেলাতে পারছে না। সবার উপস্থিতিতে প্রেরণার সাথে কথা বলতেও অস্বস্তি হবে। সব থেকে বড় কথা, নির্ভয়ের সাথে প্রেরণাকে দেখতে পারবে না, কেন যেন খুব কষ্ট হয়। হাঁটতে হাঁটতে তিশান সিগারেট ধরালো। মন তার দুঃখে ভরপুর, অথচ মুখে হাসি। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে, তাও সে হাসছে। সিগারেটটা শেষ হতেই অবশিষ্ট অংশটুকু ফেলে দিল। পকেটে হাত গুজে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, তুমি ভালো থেকো অন্য কারো বাহুদুরে। আমি ধীরে ধীরে হারিয়ে যাব না হয় ঘোর আধারে। তুমি ভালোবেসো তাকে যে তোমায় ভীষণ ভালোবাসে, যতদিন তার ভালোবাসার লুকিয়ে রেখো তোমার হৃদয়ের মাঝে। আমি না হয় দূর থেকে তোমায় দেখে যাব, তোমার জন্য যত্নে বকুল ফুলের মালা গাঁথবো। দিনভর রোদের তাপে পড়ে যাওয়া সেই শুকনো ফুলের মালাটাকে জলে ভাসিয়ে দেব কোনো এক সাজে। তুমি জানবে না, তুমি ফিরবে না, শুধু আমি জানবো আমি তোমায় ভালোবাসি। সারা পৃথিবী ঘুরে এসেও শুধু তোমাকেই ভালোবাসি। বেশ অনেকদিন পরই সমী আজ কলেজে এলো। আজ আবার প্রভার সাথে আসতে পারেনি। কলেজে ঢুকতেই কারো একটা সাথে ধাক্কা খেলো। নিজেকে সামলিয়ে পিছন ফিরে তাকাতেই দেখলো ধাক্কা লাগা ব্যক্তিটা সমীর ভীষণ পরিচিত। আর এই নিয়ে দ্বিতীয়বার সমীর সাথে তার ধাক্কা লাগলো। নির্ভয়ের মুখটা দেখার আগেও সমী মনে মনে ভাবছিল যে ওই ক্ষমা চাইবে ধাক্কাটা লাগার জন্য। অপর পাশে নির্ভয়ও ঠিক একই বিষয় ভাবছিল, কিন্তু যেই না দেখলো ধাক্কা খাওয়া মানুষটা সমী, অমনি নিজের মত বদলে ফেললো। এই পিপটে, তোমার চোখে কি আসলে সমস্যা আছে? চোখে আদৌ দেখতে পাও না কি কানা? সামনে এত বড় একটা মানুষ আছে, চোখে দেখো না? সমীও কম না, পাল্টা রাগী কণ্ঠে নির্ভয়কে উদ্দেশ্য করে বলল, ওনার দৃষ্টিশক্তি কেমন সেটা না ভেবে নিজের চোখের ব্যবস্থা করুন। দেখছেন যে একটা মেয়ে হেঁটে আসছে, ভদ্রতার খাতিরে হলেও তো একটা কোণা দিয়ে হাঁটার চেষ্টা করবেন। কি ভেবেছেন বুঝি না কিছু? সুন্দরী মেয়ে দেখলেই অমনি ইচ্ছে করে ধাক্কা দিলেন, তাই তো? সমীর কথা শুনে নির্ভয় শব্দ করে হেসে উঠে ব্যঙ্গাত্মক গলায় বলল, সুন্দরী? কে সুন্দরী? পিঁপড়ে নাকি আবার সুন্দরী? চোখের সাথে সাথে মনে হয় মাথার সমস্যাও আছে। কি ভেবেছ আমি কিছু বুঝি না? আমার মতন একটা ভোলা ভালা হ্যান্ডসাম ছেলেকে দেখছো, অমনি হাঁক করে ধাক্কা মেরে লাইন লাগাতে চাইছো। এসব করে লাভ নেই পিঁপড়ে, দেরি করে ফেলেছ। আর একটু আগে এলে তাও ভেবে দেখতাম। অতিরিক্ত গরম পড়ছে তো সেজন্য মাথাগুলো সব কেটে গিয়েছে মনে হচ্ছে। পৃথিবীর কি ছেলের এতই অভাব পড়েছে যে আপনার মতো একটা গন্ডারকে লাইন মারতে যাব? জানতো এখান থেকে দিনের শুরুটাই আমার খারাপ করে দিল। থাক। কথাটা বলে সমী চলে যেতে নিলে নির্ভয় আগ বাড়িয়ে ঝগড়া করার উদ্দেশ্যেই বলল, আর আমার দিনটা তো মনে হয় খুব ভালো কাটবে এখন। সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, ইচ্ছে করে ধাক্কা দিয়ে ভদ্রতা নেই, একটা সরি অবধি বলে না। কোত্থেকে যে আসে এসব।
সৌমি মনে মনে ঠিক করলো যে এবার নির্ভয়কে আচ্ছা মতো গালি দেবে, কিন্তু তার সে আশা পূরণ হলো না। ঝাঁঝালো কণ্ঠে কড়া কিছু শোনানোর আগেই নির্ভয় সেখানেই চলে গেল। সে নিজেও হয়তো আন্দাজ করেছিল যে এবারে তাকে কয়েকটা গালি শুনতে হবে। সেই গালিগুলো থেকে বাঁচার জন্যই এই পথ অবলম্বন করলো। সৌমি মনে মনে ঠিক করলো যে এই কথা সে কোনো মতেই ভুলবে না। খুব তাড়াতাড়ি বাকিটুকু ঝগড়া নির্ভয়ের সাথে পূরণ করবে। পিছন ফিরে তাকাতেই কারো উপস্থিতি দেখতে পেয়ে চমকে দুকদম পিছিয়ে গেল। এতটুকুতেই তার স্পন্দনের গতি যেন কয়েক গুণ বেড়ে গেছে। ইশরাকের মুখের কুটিল হাসিটা দেখে সমীর হৃৎপিণ্ডটা ছলৎ করে উঠল। সেখানে প্রভা থাকা অবস্থায় ওর ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে আজও একা। তাও আবার ইশরাক একা না, সাথে 4-5 জন ছেলে পেলেও আছে। সমী ঘামতে শুরু করলো। ওর চোখ মুখের অবস্থা দেখে ইশরাক আন্দাজ করতে পারলো যে ঠিক কতটা ভয় পেয়েছে। আর একটু ভয় দেখাতে মন চাইলে মুখে তার কুটিল হাসিটা বজায় রেখে দুকদম এগিয়ে এলো সমীর দিকে। কি খবর তোমার শালিখা? আরে আমি দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার দুলাভাই হই। সমী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি চাই আপনার? প্রভা তো নেই আমার সাথে, তাহলে কেন এসেছেন? তোমার সাথে সুন্দরী নেই জন্যই তো তোমার কাছে আসতে হয়েছে। নাও এখন ঝটপট বলে ফেলো তো, সুন্দরী কোথায়? কাল সারাদিন সুন্দরীকে দেখিনি, আজ ভীষণ দেখতে ইচ্ছা করছে। রাতে ঘুমটা অবধি ঠিক করে হয়নি। সমী বেশ অনেকটা সাহস সঞ্চার করে বলল, প্রভা কোথায় আছে সেটা জেনে আপনি কি করবেন? প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করাটা আমি একদম পছন্দ করি না। তোমায় আবার কিছু বলতেও পারবে না। যতই হোক আমার হবু বউয়ের প্রিয় বান্ধবী তুমি। ও কষ্ট পাবে তো তোমার সাথে কিছু করলে, আর ওকে আমি একটুও কষ্ট দিতে পারি না। যা জিজ্ঞেস করছি ভালো মেয়ের মতন উত্তর দিয়ে দাও। না, বলবো না বলে আপনি আবার ওকে বিরক্ত করবেন। ওকে বিরক্ত করা ছেড়ে দিন। ইশরাক এবার হেসে উঠে বিস্ময় ভরা কণ্ঠে সমীকে বলল, তোমার তো দেখছি অনেক সাহস বেড়েছে। এত সাহস কিন্তু ভালো না। সুন্দরী কোথায়? জানি না। আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে এবার। এমনি মাথাটা প্রচণ্ড বিগড়ে আছে। এই মুহূর্তে সুন্দরীকে দরকার। জলদি বলে ফেলো তো শালিকে, সুন্দরী কোথায়? তাহলে তোমাকে একটা আইসক্রিম খাওয়াবো, না হলে একটা জামাই তোমাকেও খুঁজে দিতে পারি। সমী এবারও কোনো জবাব দিল না। ইশরাক আর নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারল না। জোরে একটা ধমক দিয়ে বলল, বলো সুন্দরী কোথায়? কিছু বলছি না জন্য মাথায় উঠে বসছো। আমি কিন্তু মানুষটা একদম ভালো না। আজ তো একটা জানোয়ার, যে কাউকে ছিঁড়ে খেতে পারি। আমার মনে কিন্তু মায়া দয়া নেই। ভালোয় ভালোয় বলছি, বলো সুন্দরী কোথায়? ইশরাকের ধমকে সমী কেঁপে উঠল। ওকে যতই ভয় দেখান না কেন, কিন্তু তারপরেও বলবে না প্রভা এখন কোথায় আছে। মেয়েটা একা একা গিয়েছে, যদি কোনো বিপদ আপদ হয়। এই ছেলের কোনো বিশ্বাস নেই, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে হয় সমীকে প্রভা কোথায় আছে সেটা বলতে হবে, না হলে ইশরাক ওর সাথে খারাপ কিছু করে দিতে পারে। কোনো ভাবনা চিন্তা না করে হুট করে দরজার দিকে দৌড় দিল। ও জানেও না যে কোথায় যাবে। সমীকে দরজার দিকে দৌড় লাগাতে দেখে ইশরাক সহ উপস্থিত সবাই ভরকালো। হুট করে যেভাবে দৌড় লাগাবে সেটা কারো আন্দাজে ছিল না। আশেপাশের ছেলেগুলো ক্রোধান্বিত কণ্ঠে ইশরাককে বলল, ভাই আপনাকে অপমান করে চলে গেল, মুখে মুখে তর্ক করছিল, ধরে আনি মেয়েটাকে আপনার বাগান বাড়িতে। ইশরাক বক্র হেসে বলল, সবসময় কি মাথা গরম করে সিদ্ধান্ত নিলে চলে? এতদিন হলো আমার সাথে আছিস, আর এতটুকু শিখলি না যে কোথায় মাথা গরম করতে হয় আর কোথায় ঠান্ডা রাখতে হয়? ওকে ধরতে কতক্ষণ সময় লাগবে আমাদের? সর্বোচ্চ 5 মিনিট। ও ভেবেছে দূরে পালিয়ে যেতে পারবে, কিন্তু জানেও না যে খানের হাত ঠিক কতটা লম্বা। ও সুন্দরীর বান্ধবী, ওর সাথে এখন আজেবাজে কিছু করা যাবে না, আর করলেও সুন্দরীকে পাওয়ার পর। গেট থেকে বেরিয়ে এসে সমী সোজা সেই ছোট চায়ের দোকানটায় গেল। ভাগ্যিস মাথায় তিশানদের কথাটা এসেছিল। ছোট চায়ের দোকানটা তখন উৎসব তিশান আর নির্ভয়ে আড্ডা দিচ্ছে। তিশান সবেমাত্র এসেছিল, বেঞ্চে বসতে নিবে তার আগেই সমী এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তিশানের পিঠের উপর। পিঠের শার্টটা খামচে ধরল। তার সামলাতে না পেরে তিশান নিজের জায়গা থেকে সরে গেল। রাগ তখন তার তুঙ্গে উঠে গেছে। এভাবে কেউ ধাক্কা দেয়?
নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে তাকাতেই সৌমির ভয়ার্ত মুখটা দেখতেই ওর রাগটা কমে গেল। সৌমি আজও সেই একই কথা বলল। আমি খুব বিপদে পড়েছি, একটু সাহায্য করবেন? তিশান চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? আর প্রভা কই? দৌড়ে আসার কারণে সৌমি হাঁপাচ্ছে। তৎক্ষণাৎ সে জবাব দিতে পারল না। বেঞ্চে বসে থাকা নির্ভয় বলে উঠল, এখনই তো ঝগড়া করে এলাম, এর মাঝে আবার তোমার কি হলো? ওদেরকে একের পর এক প্রশ্ন করতে দেখে উৎসব থামিয়ে দিল। চায়ের দোকান থেকে এক গ্লাস পানি নিয়ে সৌমির দিকে এগিয়ে দিয়ে বলল, ওহে পিপিলিকা, এই পানিটা আগে পান করে নাও তো, তারপর এক এক করে সবার প্রশ্নের উত্তর দাও। সৌমি কোনো রকম কথা ব্যয় না করে এক ঢোকে পুরো গ্লাসের পানিটা শেষ করে দিল। দূর থেকে সৌমিকে তিশানদের দিকে আসতে দেখে ইশরাক মনে মনে বেশ খুশি হলো। মনে হচ্ছে অনেকদিন পর ঝামেলা করার একটা কারণ খুঁজে পাবে। ওদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেল না সৌমি। তার আগে সেখানে ইশরাক এলো। বাঁচার জন্য নড়বড়ে খুঁটিগুলোকে আঁকড়ে ধরলে, একটু শক্ত কাউকে ধরলেও তো পারতে। ইশরাকের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে রাগে চোয়াল শক্ত হয়ে গেল। উৎসবের ক্রোধান্বিত কণ্ঠে বলল, ওই বলদা নরবরে খুঁটি কাকে বলছিস রে? আমরা সবকটা সলিড মাল, নিজের দিকে তাকিয়ে দেখ তোর খুঁটি শক্ত আছে কিনা, না থাকলে বল, মাটির ভিতরে গেড়ে দিচ্ছি। উৎসবের কথা শুনে নির্ভয়ের হাসি পেল, কিন্তু এমন পরিস্থিতিতে হাসিটা মোটেও ঠিক হবে না। খুব কষ্টে নিজের হাসিকে সংযত করলো। উৎসবের কথা শুনে ইশরাকও হাসলো, মুখে হাসি ফুটিয়ে তুলেই বলল, শালা তোর ডায়লগগুলো কিন্তু অন্য লেভেলের হয়, কোত্থেকে পাস বল তো এইসব ডায়লগ? খুঁটিটা একটু শক্ত হলে ডায়লগ এমনি বের হয়, ও তোকে বলে লাভ নেই, ওর তো সব কিছুই নড়বড়ে। তাহলে বল, আমার নিচ থেকে উপর পর্যন্ত জ্বালাতে কেন আসলি? আমি তো আসতে চাইনি, কিন্তু এই যে সুন্দরীর বান্ধবী আমাকে আসতে বাধ্য করলো। বিপদে পড়েছে তাই সাহায্যের জন্য তোদের কাছে ছুটে আসলো, তাই বাধ্য হয় আমাকেও আসতে হলো। সৌমি তিশানের পিছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো, ঠিক যেমনটা প্রভার সাথে থাকলে করে। সৌমির এমন কাণ্ড দেখে ইশরাক ব্যঙ্গাত্মক গলায় বলল, আরে তুমি কার পিছনে গিয়ে আশ্রয় খুঁজছ, যে নিজেই আমার পায়ের নিচে থাকে? তা বন্ধু, কি খবর? আজকাল দেখাই যায় না। তিশান বরাবরই ইশরাককে এড়িয়ে চলতে চায়। ও চায় না যে ইশরাকের সাথে আবার নতুন করে ঝামেলা হোক, যার জন্য পুরনো কিছু সমস্যাকে টেনে নিয়ে এসে ইশরাক নতুন করে ওকে আবার হুমকি দিতে পারে। কিন্তু সব সময় চুপ করে থাকাও যায় না। কিছু সময় উত্তর না দিলে অপরপক্ষ বড্ড দুর্বল ভেবে নেয়। তিশান শান্ত কণ্ঠে বলল, সমস্যা কি তোর? ওকে দুর্বল পেয়েছিস, জন্য ভয় দেখাচ্ছিস, তাই না? কারো শান্তি তুই সহ্য করতে পারিস না। আমার কোনো সমস্যা নেই ওর সাথে, কিন্তু যে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমি শুধু জিজ্ঞেস করেছি সুন্দরী কথায়, বলে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যেত। প্রভার কথাটা শুনে উৎসবের বসা থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে ইশরাককে বলল, মাস্টারনির খোঁজ করছিস কেন? ওনাকে দিয়ে তোর কি কাজ? ইশরাক চোখ ছোট ছোট করে উৎসবের দিকে তাকালো, কিছু একটা যেন উপলব্ধি করতে চাইলো। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, আমার সুন্দরীর খোঁজ আমি করছি, তাতে তোর এত ফাটছে কেন? শালা চামার, কানের নিচে টেনে লাগাবো এক চল। তোর সুন্দরী কিভাবে হয় রে? নিজের চেহারা তো বলদা মার্কা, আবার বউ চায় সুন্দরী। আরে আগে দেখ বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাস কিনা। ইশরাকের রাগ হলেও সে তা মুখে প্রকাশ করলো না। ক্রূর হেসে বলল, বুকে আগুন লাগলো না কি রে তোর? সুন্দরীর নাম শুনতে এইভাবে জ্বলে উঠলি কেন? উৎসব একটু থতমত খেলো, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, বুকে লেগেছে কিনা জানি না, তবে মাথায় লেগেছে। তোর চেহারা দেখলেই আমার মাথায় আগুন লেগে যায়। ব্যাপারটা এবার ধীরে ধীরে বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে। বরাবরই ওদের মাঝে ঝামেলা লাগলে সেটা থামানোর চেষ্টা করে একমাত্র নির্ভয়। আগুনে পানি ঢালার কাজটা সে একাই করে, আস্থার মাঝে নির্ভীকও নেই। যদি ঝামেলা লাগে খুব খারাপ কিছু একটা হতে পারে। নির্ভয় উৎসবকে থামিয়ে ইশরাককে উদ্দেশ্য করে বলল, প্লিজ অযথা ঝামেলা না করে চলে যান এখান থেকে। বারবার কেন আকবরই আমাদের সাথে লাগতে আসেন? এই পুরো দলের মধ্যে একমাত্র তোমাকেই আমার বুদ্ধিমান লাগে। আমি সব সময় খেয়াল করেছি যে তুমি আমার সাথে ঝামেলায় এড়িয়ে চলতে চাও। অবশ্য বকুলকেও এমন ভাবতাম, কিন্তু বকুল সেদিন অনেক সাহস দেখিয়ে ফেলেছে। তোমাদের সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছে নেই, আজ বরং আসি।
তোমাদের সবার সাথে খুব শীঘ্রই আমার একটা লম্বা সাক্ষাৎ হবে। ভয় করবে তোমরা আমায়, ভীষণ ভয় করবে। খান নামটা শুনলেই না তোমাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। আর সেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। খালা, ডাকটা কানে যেতেই পিটপিট করে চোখ খুলে তাকালেন রোমানা বেগম। ঝাপসা চোখে তার পাশে বসা একটা নারী অবয়ব দেখতে পেলেন। ধীরে ধীরে প্রভার মুখশ্রীটা তার কাছে পরিষ্কার হয়ে উঠল। মুখে ফুটে উঠল তার হাসি। কাঁপা কাঁপা হাতটা প্রভার দিকে বাড়িয়ে দিলেন আদর করার জন্য। প্রভা সেই হাতটা ধরে সযত্নে নিজের গালে ছোঁয়ালো। কেমন আছো তুমি? তুমি আমায় দেখতে চেয়েছিলে না? এসেছি আমি। রোমানা বেগম ধীর কণ্ঠে বলল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না মা। এই কথাটা শুনে প্রভার বুকটা কেঁপে উঠল। আপন বলতে তো কেউ নেই ওর এই পৃথিবীতে, কিন্তু তা ওকে ভালোবাসার তো একটা মানুষ ছিল। কপট রাগ দেখিয়ে বলল, একদম মাঝে মাঝে কথা বলবে না। আমি এখানে এসেছি তোমায় সুস্থ করে তোলার জন্য। আর কে বলেছে তুমি বেশি দিন বাঁচবে না? আমার আয়ু দরকার পড়লে তোমায় দিয়ে দেবো আমি, তারপরেও তোমার কিচ্ছু হতে দেব না। এমনটা বলতে নেই, তোর জীবনটা তো কেবল শুরু। কত কিছু দেখা বাকি আছে, তোর কত আনন্দ উপভোগ করা বাকি আছে। আমি তো সব দেখে নিয়েছি। কতগুলো বছর পার করে দিলাম এই জীবনের। তোর আয়ু নিয়ে আর স্বার্থপর দুনিয়ায় থাকতে চায় না মা। আমার জন্য হলেও তোমায় থাকতে হবে। আরে তুমি তো সুস্থ আছো, শুধু একটু জ্বরটা বেশি এসে গেছে আর শরীরটা দুর্বল, এই জন্যই আবল তাবল বকছো তুমি। আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি নিজ হাতে, তারপর তোমায় খাইয়ে ঔষধ খাইয়ে দেবো, দেখবে তুমি একদম সুস্থ হয়ে গেছো। রোমানা বেগমের চোখে পড়ল প্রভার পাশে দাঁড়ানো একটা সুঠামদেহী ছেলের উপর। বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলেন তিনি। নির্ভীককে প্রথম দেখাতে যে কেউ অনায়াসে তাকে সুদর্শন একজন যুবক বলে আখ্যা দেবে। গায়ের রং ধবধবে ফর্সা আর শ্যামলার মাঝামাঝি কিছু একটা। পরনে তার জিন্সের প্যান্ট আর হালকা আকাশি রঙের একটা শার্টটা ইন করা না। গালে খোঁচা খোঁচা দাড়ি, ঘন ভ্রু, ধূসরমণির দুটো চোখ। খুব সাধারণ সাজ পোশাক, দেখতেও বড্ড সাধারণ কিন্তু সুদর্শন। নির্ভীককে ইশারায় দেখিয়ে রুমানা বেগম প্রভাকে প্রশ্ন করে বলল, এটা কে? আমার বন্ধু খালা, তোমায় বলেছিলাম না একজনের কথা? তিনি নির্ভীক, খুব ভালো। আসলে একা আসতে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওনাকে নিয়ে আসি। জানো, আমার আরো অনেকগুলো নতুন বন্ধু হয়েছে, একদিন ওদের সবাইকে নিয়ে এখানে আসবো। রোমানা বেগম হাসলেন। এই তবে সেই ছেলে যার উপর তার মেয়েটা নিজের মন খুইয়ে বসেছে। রোমানাকে খাবারটা খাইয়ে দিয়ে প্রভা গেল হাত ধুতে। আর একটা কারণও অবশ্য আছে, বাকি সবার সাথে দেখা করতেও গেল। এই কথাটা অবশ্য রোমানাই বলে দিয়েছে। প্রভা সেখান থেকে চলে যেতেই রোমানা বেগম ইশারায় নির্ভীককে ডাকলো। নির্ভীক একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বরাবর সে কম মিশুকে, খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে না। আবার এমনও হয় মাঝে মাঝে যে দুটো একজনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। পাশে চেয়ারে এসে বসতেই রোমানা বেগম হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো? নির্ভীক হাসি মুখে উত্তরে বলল, আলহামদুলিল্লাহ। আপনার শরীর এখন ভালো লাগছে তো? হ্যাঁ বাবা, ভালো লাগছে। তোমার পরিবারে কে কে আছে? রোমানা বেগমের কথা বলতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু তারপরও তিনি নির্ভীককে প্রশ্নগুলো করলেন। এই প্রশ্নে নির্ভীক একটু থমকালো। পরিবার তো নির্ভীকেরও আছে, কিন্তু সেটা শুধুই সমাজকে দেখানোর জন্য। সত্যি বলতে তো ওর কোনো পরিবারই নেই। মা নেই, বাবা, সৎ মা আর সৎ ভাই বোন আছে। ওরা পরিবার হলেও পরিবার বলা চলে না। নিজেকে পরিবার হিসেবে গণ্য করতে চাই না। আমার প্রভারও কোনো পরিবার নেই, জানো তো। জি, ওর কাছে শুনেছি, কিন্তু আপনাকে আর সৌমিককে ও নিজের পরিবার বলে। খুব ভালোবাসে আপনাদের দুজনকে। আরেকজনকেও ভীষণ ভালোবাসে, সে না হয় তুমি পরে ওর থেকে জেনে নিও। জানো তো বাবা, মেয়েটা আমার খুব ভালো, কিন্তু খুব দুঃখী। ওর মা নেই, কিন্তু বাবা আছে। হয়তো এখনো বেঁচে আছে, হয়তো আবার বিয়েও করেছে, নিজের বউ সন্তানদের নিয়ে সুখের সংসার করছে। কিন্তু ওনার জীবনে শুধু এই মেয়েটারই জায়গা হয়নি। জন্ম দিতে পেরেছেন, কিন্তু ভরণ পোষণ আর ভালোবাসা দেওয়ার দায়িত্ব নিতে পারেননি। না থেকেই হয়তো ওর জন্য ভালো হয়েছে। কেননা থাকার পরও যদি তার থেকে অযত্ন অবহেলা পেত, আরো বেশি কষ্ট পেত, ঠিক যেমন আমি পাই।
রোমানা বেগম হাসলেন, নির্ভীকও হাসলো। দুজনের কথার হাসির অর্থ খুশির বহিঃপ্রকাশ না, এ ছিল নিতান্ত একটা দীর্ঘশ্বাসের ভিন্ন রূপ। আমার প্রভাকে একটু দেখে রেখো, তোমায় খুব বিশ্বাস করে ও। আমায় বলেছে তোমার কথা। মেয়েটা কারোর সাথে মিশতে চাইতো না, কথা বলতে চাইতো না, মানুষ দেখলে ভয় পেত। সেজন্য তেমন কোনো বন্ধু হয়নি কখনো, এখানেও হয়নি। সৌমি আসার আগে সব সময় আমার পিছু পিছু ঘুরতো। সৌমি আসার পর থেকে ওর সাথে যা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, জানি না তোমার উপর কি করে এতটা ভরসা তৈরি হলো। শুধু তোমায় বলবো, ওর এই ভরসাটা রেখো।